হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 11-12 ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 11 এর সেমিস্টার 1 এ পড়ছো, দেখো তোমাদের ফিজিক্সের প্রত্যেকটা যে আমাদের ছায়া প্রকাশনীর চ্যাপ্টার রয়েছে তার থেকে কিন্তু আমরা বিভিন্ন যে কোয়েশ্চেনগুলো রয়েছে তার সলিউশন করাচ্ছি। ফিজিক্সের সাথে সাথে তোমরা ম্যাথমেটিক্সের সলিউশনও পাচ্ছ। তো আজকে আমরা কি করছি, তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার দ্যাট ইজ ছায়া প্রকাশনীর বইয়ের মধ্যে আমাদের ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, এই যে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে তার প্রথম 25টা কোয়েশ্চেন কিন্তু আমরা এর আগের ভিডিওতে করে নিয়েছি। আজকে আমরা কি করব, আজকে আমরা এই চ্যাপ্টার থেকে ছায়া প্রকাশনীর বইয়ের যে কোয়েশ্চেন নাম্বার 26 টু 50 রয়েছে, এই 25টা কোয়েশ্চেন কিন্তু আজকে আমরা সলভ করতে চলেছি। এবং যারা যারা এই মুহূর্তে ক্লাস 11 এ পড়ছো, দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করা কিন্তু তোমাদের জন্য একান্ত প্রয়োজনীয়, কারণ যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তোমার ফিজিক্সের লার্নিংটা তত ভালো হবে এবং তুমি বিভিন্ন বিষয়গুলোকে আরো ভালো করে শিখতে থাকবে। তাহলে তোমার যেটাই টার্গেট থাকুক, শুধুমাত্র ক্লাস 11 এ ভালো স্কোর করা অথবা তার সঙ্গে সঙ্গে পরবর্তীতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ভালো স্কোর করা, সবাই কিন্তু প্রত্যেকটা সলিউশন খুব ভালো করে বুঝে নিও। চলো দেরি না করে আমরা আমাদের প্রথম কোয়েশ্চেন দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 26 সেটাতে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 26 এ কি বলেছে, পরীক্ষাগারে ওহমের সূত্রের সাহায্যে অজানা রোধ আর নির্ণয়ের জন্য, তাহলে ওহমের সূত্র প্রয়োগ করে একটা অজানা রোধ আর নির্ণয় করা হচ্ছে, সেটা নির্ণয় করার জন্য বিভব প্রভেদ ভি এবং তড়িৎ প্রবাহ মাত্রা আই এর বিভিন্ন পাঠ নেওয়া হলো। তাহলে আমাদের কি কি বের করা হচ্ছে, আমাদের এক্ষেত্রে বিভব প্রভেদ ভি এবং প্রবাহ মাত্রা আই, এই দুটোকে মেজার করা হচ্ছে। এই দুটো মেজার করে ওহমের সূত্র কি হয়, ভি সমান সমান আই আর, সেই সূত্র দিয়ে আমরা রোধটাকে বের করব। ওই পাঠ থেকে শতকরা ত্রুটি হিসাব করে ভি ও আই এর মান দাঁড়ায়, ভি এর মান কত দাঁড়াচ্ছে, সেটা দাঁড়াচ্ছে 100 প্লাস মাইনাস 5, এবং আমরা যদি নোটিস করি আমাদের যে কারেন্টের মান দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে 10 প্লাস মাইনাস 0.2। এখান থেকে পাওয়া অজানা রোধ আর এর মানে শতকরা ত্রুটির পরিমাণ কত, তাহলে আর এর মানে আমাদের শতকরা ত্রুটির পরিমাণ কত হচ্ছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে চলো বের করা যাক। এখান থেকে আমাদের কি দিয়েছে, আমরা যদি লিখি যে ডেল্টা ভি বাই ভি, সেটা এখান থেকে পেয়ে যাব। এই যে যেটা প্লাস মাইনাস দিয়ে লেখা থাকে সেটা হচ্ছে ডেল্টা ভি, আর যেটা নিচে লেখা আছে মানে নর্মাল লেখা আছে সেটা হচ্ছে শুধু ভি। তাহলে ডেল্টা ভি বাই ভি কত আসছে, 5 বাই আমাদের 100। তার মানে এখানে যদি আমি এক কাজ করি, আমি আচ্ছা এটাকে এরকমই থাকতে দিই, সমস্যার কোনো ব্যাপার নেই। এখান থেকে আমি তাহলে ডেল্টা আই বাই আই বের করতে পারবো। তাহলে আমি যদি এক কাজ করি, ডেল্টা আই বাই আই বের করি, সেটা কত আসবে, 0.2 বাই 10। এবার এটার পয়েন্টটা যদি তুলে দিই তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 2 বাই 100। দেখো যেহেতু এই ক্ষেত্রে এটা 2 বাই 100 আসলো, তাই এটা তার আমি কোনো ক্যালকুলেট করিনি, দুটোকে সেম টাইপের নিয়ে চলে আসলাম। এবার আমাদেরকে রোধ বের করতে হবে। দেখো ওহমের সূত্র কি হয়, ওহমের সূত্র থেকে আমরা জানি ভি সমান সমান আই আর, তাই তো? তাহলে এখান থেকে আর সেটা সমান সমান কত হবে, ভি বাই আই। তাহলে আমি যদি এক কাজ করি আর এর ত্রুটি লিখতে চাই, তাহলে সেটা কত হবে, ডেল্টা আর বাই আর, সেটা সমান সমান আমাদের ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই, তাই তো? এবার এখানে আমাদেরকে কি করতে হবে, এই ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। এবার ডেল্টা ভি বাই ভি কত এসেছিল মনে করো, সেটা এসেছিল আমাদের 5 বাই 100, আর ডেল্টা আই বাই আই সেটা এসেছিল 2 বাই 100। তার মানে হিসাব করলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 7 বাই 100। তার মানে ডেল্টা আর বাই আর কত আসছে, 7 বাই 100। এবার আমাদেরকে কি বের করতে বলেছে, আমাদেরকে বের করতে বলেছে আর এর মানে শতকরা ত্রুটি কত। তো তুমি আর এর যে এক্ষেত্রে রিলেটিভ এরার বা আপেক্ষিক ত্রুটি সেটা পাচ্ছ 7 বাই 100। তাহলে তুমি যদি শতকরা ত্রুটি বের করতে চাও, একে 100 দিয়ে গুণ করবে, 100 দিয়ে গুণ করলে 100 আর 100 কেটে যাবে। তার মানে আমাদের কত চলে আসবে, তার মানে এটা চলে আসবে হচ্ছে আমাদের অপশন ডি, মানে হচ্ছে 7%। দেখো তোমাদের বইয়ের মধ্যে উত্তর তো দেওয়াই রয়েছে, কারণ বইয়ের থেকে এই কোয়েশ্চেনগুলোর স্ক্রিনশট নাও, কিন্তু শুধু উত্তরটা দেখলে তো হবে না, সেটা কিভাবে আসছে সেটা কিন্তু আমাদেরকে বুঝে বুঝে সলভ করতে হবে। আশা করছি এই প্রশ্নের সলিউশনটা ক্লিয়ার। নেক্সট প্রশ্নে চলে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে দিয়েছে এটা, বলেছে সার্বজনীন মহাকর্ষী ধ্রুবক জি এর মাত্রাটি হলো। তো এই যে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি, এটা সম্পর্কে তোমরা ক্লাস 11এই পড়বে, কিন্তু সেমিস্টার 2তে তোমরা যারা যারা আমাদের কাছ থেকে পড়ছো, আমার ক্লাস থেকে, তাদেরকে আমিই পড়াবো। তো সেটা তোমরা ইউটিউবে থাকো বা আমাদের পেইড ব্যাচে থাকো, ওকে? তো এখানে জি এর মাত্রা বের করতে বলেছে। দেখো এবার আমাদের নিউটনের মহাকর্ষীয় সূত্র হয়, নিউটনের মহাকর্ষীয় সূত্র হয় হচ্ছে এটা, যে আমাদের এফ সেটা সমান সমান জি m1 m2 বাই আর স্কোয়ার, যেখানে এফটা কি, দুটো বিন্দু ভরের মধ্যে যে বল সেটা মহাকর্ষীয় বল, জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, m1 হচ্ছে প্রথম বস্তুর ভর, m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, আর হচ্ছে তাদের মধ্যে দূরত্ব। তাহলে এখান থেকে যদি আমি জি বের করি, দেখো আর স্কোয়ারটা উপরে গুণ হয়ে যাচ্ছে এফ আর স্কোয়ার, নিচে m1 m2। তাহলে এখান থেকে আমি জি কত পেয়ে যাচ্ছি, এফ আর স্কোয়ার m1 বাই m1 m2, তাই তো? এবার এদের মাত্রা তো তুমি বসাতেই পারবে। তাহলে ফোর্সের যদি মাত্রা বসাই সেটা কত হয়, এম এল টি মাইনাস 2।
আমাদের আর স্কোয়ার ছিল, আর মানে কি দূরত্ব, দূরত্বের মাত্রা এল, তাহলে আর স্কোয়ারের মাত্রা এল স্কোয়ার। আর নিচে m1 m2 দুজনেরই মাত্রা এম আর এম, তাহলে এখান থেকে হিসাব করলে কত চলে আসবে, এখান থেকে হিসাব করলে একটা একটা এম তো কেটে যাচ্ছে, তার মানে m⁻⁻1, এখানে এলটা গুণ হয়ে যাবে এল এর কিউব t⁻⁻2, তাহলে দেখো m-1 এল কিউব t⁻⁻2, তাহলে এটা আমাদের অপশন বি হয়ে যাচ্ছে হলো কারেক্ট আনসার, তাই তো? তাহলে আমাদের এই প্রশ্নটা আমরা সলভ করে নিলাম। নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাওয়া যাক। দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে, নেক্সট কোয়েশ্চেন দিয়েছে এটা, যে শক্তি, বেগ এবং সময় এদেরকে যদি আমরা প্রাথমিক রাশি হিসেবে ধরি, তাহলে আমাদের পৃষ্ঠটানের মাত্রা কত হবে। দেখো পৃষ্ঠটান সম্পর্কেও তোমরা ক্লাস 11 সেমিস্টার 2 তে গিয়ে পড়বে, তো এখানে পৃষ্ঠটান কি হয়, পৃষ্ঠটানকে যদি আমরা অ্যানালাইসিস করি সেটা আমরা দেখতে পারি পৃষ্ঠটান একক ক্ষেত্রফলের শক্তি হয়ে থাকে, যে আমাদের পৃষ্ঠটান বেসিক্যালি কি হচ্ছে, যে একক ক্ষেত্রফলের শক্তির সাথে সমান হয়। তাহলে এই ক্ষেত্রে পৃষ্ঠটান কি, এনার্জি বাই এরিয়া। এবার দেখো এখানে এনার্জি তো আছেই, তাহলে আমি এনার্জির জায়গায় তো এনার্জির মাত্রা বসিয়ে দিতে পারবো, কিন্তু স্যার এরিয়া তো নেই, তাহলে আমি না এই দুটোকে ব্যবহার করে দেখো এরিয়া বের করতে পারবো। আমরা কি জানি, আমরা জানি যে আমাদের যে ডিসপ্লেসমেন্ট এস হয়, আমাদের যে সরণ এস হয়, সেটা কি হয়, সেটা হয় বেগ ইনটু টাইম। এবার সরণ মানে কি, দেখো সরণকে আমি দৈর্ঘ্যের সাথে তুলনা করতে পারি না, তাহলে সরণ কি, সরণ হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য সেটার মাত্রা কত পাচ্ছি, ভি ইনটু টি। এবার দৈর্ঘ্য যদি ভি ইনটু টি হয়, তাহলে তুমি কি প্রয়োজন, তোমার এরিয়া বা ক্ষেত্রফল প্রয়োজন, তাহলে এরিয়া কত হবে, দৈর্ঘ্যের স্কোয়ার, তার মানে সেটা হয়ে যাবে ভি স্কোয়ার টি স্কোয়ার, তাই তো? এবার তাহলে তুমি এখানে মানগুলো বসিয়ে দাও। দেখো এনার্জির জায়গায় আমি ই বসাতে পারি, আর এরিয়ার জায়গায় আমাদের কত আসছে, এরিয়ার জায়গায় আমাদের আসছে ভি স্কোয়ার ইনটু টি স্কোয়ার, তাহলে আমি কত বসিয়ে দিচ্ছি, আমি এখানে বসিয়ে দিচ্ছি ভি স্কোয়ার টি স্কোয়ার, তাই তো? তাহলে এটা যদি আমি এভাবে বসিয়ে দিই, তাহলে আমার এই ক্ষেত্রে সারফেস টেনশনের মাত্রা কত আসবে, দেখো ইটা ই এর মতো থাকবে, এই দুজনেই ওপরে যাবে, কিন্তু দুজনের পাওয়ার গুলো তাহলে কি হবে, নেগেটিভ হয়ে যাবে, তার মানে ই v⁻⁻2 t⁻�2, তাহলে আমাদের যে অপশন বি সেটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে নেক্সট 28 হয়ে গেল, নেক্সট আমরা চলে যাচ্ছি 29 এ। 29 কি বলেছে, টি সময়ে একটি কণার বেগ হচ্ছে এত, টি সময়ে একটা কণার বেগ এত হচ্ছে। এবার এই যে এই বেগটা যদি দেওয়া থাকে, তাহলে আমাদের বলেছে এ বি সি এর মাত্রা যথাক্রমে, তাহলে এখানে এ বি সি এই ধ্রুবকগুলো দেখতে পাচ্ছ, এদের মাত্রাগুলো কত হবে বের করতে বলেছে। এখানে আমাদের কি ব্যবহার করতে হবে, সমমাত্রিক নীতি বা প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। প্রিন্সিপাল অফ হোমোজেনিটিতে কি বলেছে, একটা সমীকরণের মধ্যে আমাদের যে বিভিন্ন আলাদা আলাদা টার্মগুলো থাকবে, বা উভয় পক্ষে বিভিন্ন যে আলাদা আলাদা টার্মগুলো থাকবে, তাদের মাত্রা কি হবে, একই হবে, এবং আমরা দুটো জিনিসের মধ্যে তখনই যোগ বা বিয়োগ করতে পারবো যদি তাদের মাত্রা সেম হয়। তাহলে এখানে তুমি ভালো করে নোটিস করো, তুমি টি এর সাথে সি যোগ করছো, তার মানে কি সি এর মাত্রা টি এর মাত্রার সাথে সেম হবে, তার মানে সি এর মাত্রা কি হবে, সি এর মাত্রা টাইমের মাত্রার সাথে সমান হবে। তাহলে আমি যদি দেখো নোটিস করি, আমি শুধু সিটা সলভ করে কমপ্লিট করে দিতে পারছি, কারণ এখানে সি এর মাত্রা এল টি দেওয়া, এখানে সি এর মাত্রা এল দেওয়া, এখানে সি এর মাত্রা টি স্কোয়ার দেওয়া, তার মানে এগুলোর কোনোটাই তো হবে না, কারণ সি এর মাত্রা কি হবে, টি এর সাথে সমান, তাহলে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো এইভাবে তুমি যদি ভালো করে অবজার্ভ করে সলভ করো, তুমি কিন্তু খুব সহজেই বিভিন্ন প্রশ্নগুলো সলভ করতে পারবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে একটা বিষয় তোমাদেরকে বলছি, যারা যারা তোমরা এই মুহূর্তে ক্লাস 11 এ পড়ছো এবং চাইছো যে একটা দারুণ করে একদম সমস্ত কিছু বুঝে প্রপার প্রিপারেশন করবে, তাদের জন্য লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে কিন্তু আমাদের ক্লাস 11 সেমিস্টার 1 এর ইগনাইট ব্যাচ রয়েছে। সেখানে তোমরা এই সাবজেক্টগুলোর অফারিংস পেয়ে যাচ্ছ। তোমরা চাইলে যে কোনো সিঙ্গেল ব্যাচেও ভর্তি হতে পারো বা ফুল ব্যাচেও ভর্তি হতে পারো। তো সেই ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে নেবে, এবং লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। তোমাদের যদি কোনো রকমের কোনো কোয়ারি থাকে বা ব্যাচে ভর্তি হতে প্রবলেম হয়, তোমরা এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের যদি মনে হচ্ছে না স্যার আমি শুধুমাত্র ফিজিক্স পড়তে চাই, তাহলে শুধু ফিজিক্সের ব্যাচে ভর্তি হতে পারো। কারোর যদি মনে হয় না আমি ফিজিক্স কেমিস্ট্রি পড়তে চাই, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ব্যাচে ভর্তি হতে পারো। কারোর মনে হচ্ছে সব সাবজেক্ট পড়তে চাই, সব সাবজেক্টের ব্যাচে ভর্তি হতে পারো। ওকে নেক্সট এই প্রশ্নটা সলভ করা যাক। বলেছে এক্স সমান সমান এটি প্লাস বিটি স্কোয়ার, তাই তো? যেখানে এক্স কি এককে, এক্স এর একক হচ্ছে মিটার এবং টি এর একক হচ্ছে ঘন্টা, তাহলে বলেছে বি এর একক কত হবে। দেখো খুব স্বাভাবিক এবং খুব সোজা প্রশ্ন। কি আমি একটু আগে কি বললাম, আমাদের সমমাত্রিক নীতি কি বোঝায়, সমমাত্রিক নীতি বোঝায় যে প্রত্যেকটা যে রাশি রয়েছে একটা সমীকরণে তাদের মাত্রাগুলো সেম হবে। তাহলে এই ক্ষেত্রে এক্স এর যা মাত্রা হবে, এটার মাত্রা সবার মাত্রা সেম হবে। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি এক্স এর মাত্রা যা হবে
বি টি স্কোয়ার তার মাত্রা সেম হবে, এবং মাত্রা থেকেই তো আমরা এককও পেয়ে যাবো, তাই না? তাহলে এখান থেকে দেখো, এখান থেকে যদি আমি বলি যে তার মানে আমাদের যে বি এর মাত্রাটা হবে সেটা কত হবে, সেটা হবে এক্স এর মাত্রা বাই টি স্কোয়ারের মাত্রা। তাহলে এখান থেকে আমি যদি একক লিখতে চাই তাহলে বি এর একক কত হবে, তাহলে আমি যদি এখান থেকে ইউনিট অফ বি বলি সেটা কত হবে, দেখো এক্স, এক্স এর একক কত, মিটার, তাহলে এক্স এর একক মিটার বাই কত, বাই হচ্ছে টাইমের এককের স্কোয়ার, তাহলে টাইমের একক কত দেওয়া ছিল, ঘন্টা, তাহলে পার আওয়ার স্কোয়ার। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অপশন ডি মিটার পার ঘন্টার স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট আমরা আমাদের যে কোয়েশ্চেন নাম্বার 30 হয়ে গেল, তাহলে 31 নাম্বার কোয়েশ্চেনে চলে যাচ্ছে। বলেছে একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2%। একটা গোলক রয়েছে, তার ব্যাসার্ধ পরিমাপে 2% ত্রুটি হয়েছে, তাহলে গোলকের আয়তন নির্ণয়ে ত্রুটি কত হবে, তার মানে আমাদের পার্সেন্টেজ ত্রুটি দেওয়া আছে কিসের, ব্যাসার্ধের, সেটা কত দেওয়া, 2%। এবার আয়তন কত হয়, একটা গোলকের আয়তন সেটা হয় হচ্ছে 4/3 পাই আর কিউব। এবার দেখো 4/3 পাই সেটা তো একটা কনস্ট্যান্ট, তাহলে সেটা পরিমাপে কোনো রকম কোনো মানে ত্রুটি ক্রিয়েট করবে না, তাহলে ত্রুটি হলে সেটা কার উপর নির্ভর করবে, ব্যাসার্ধের উপর। তাহলে এখান থেকে যদি আমি লিখি যে আমাদের ডেল্টা ভি বাই ভি সেটা তাহলে কত হবে, দেখো ব্যাসার্ধটা যা আছে তার পাওয়ারে কত আছে 3, তাহলে সেই পাওয়ার গুলো কি হয় এরার ক্যালকুলেট করার সময় গুণ হয়ে যায়, তাহলে 3 ইন্টু ডেল্টা আর বাই আর। এবার আমাদের কিসের শতকরা ত্রুটি বের করতে বলেছে, তাহলে আমি এক কাজ করছি, দুই পাশে শতকরা ত্রুটি দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এবার আর এর শতকরা ত্রুটিটা কত দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল হচ্ছে 2%, তাহলে এখান থেকে কত চলে আসবে, এটা চলে আসবে হচ্ছে 6%। তাহলে আমাদের যে অপশন সি দ্যাট ইজ 6% সেটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো এবার তাহলে আমাদের যে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32 সেটাকে সলভ করা যাক। দেখো কোয়েশ্চেন নাম্বার 32 তে কি দিয়েছে, বলেছে একটি সরল দোলকের দোলনকাল টি সমান সমান এত, 1 মিলিমিটার সঠিকতা সহ এল এর নির্ণীত মান 20 সেন্টিমিটার। আচ্ছা, 1 সেকেন্ড পর্যন্ত অংশাঙ্কিত একটি হাত ঘড়ি ব্যবহার করে 100টি দোলনের জন্য নির্ণীত সময় 90 সেকেন্ড, জি এর মান নির্ণয়ের সঠিকতা কত হবে। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে সলভ করব, খুব সিম্পল। দেখো আমাদের এই ক্ষেত্রে এল কত দিয়েছে, সেটা দিয়েছে আমাদের 20 সেন্টিমিটার, এবং ডেল্টা এল যদি দেখি সেটা দেখো আমাদের কিন্তু মিলিমিটার এককে দেওয়া, দুটো আলাদা আলাদা এককে দেওয়া। তাহলে এক্ষেত্রে এটা যেহেতু সেন্টিমিটারে আছে এটাকেও আমি সেন্টিমিটারে কনভার্ট করে নিচ্ছি, এটা 1 মিলিমিটার দেওয়া, তার মানে আমি কি লিখতে পারি 0.1 সেন্টিমিটার, তাই তো 0.1 সেন্টিমিটার, রাইট। আর এই ক্ষেত্রে আমি যদি দেখি যে আমাদের 1 সেকেন্ড পর্যন্ত অংশাঙ্কিত, তার মানে ডেল্টা টি সমান সমান 1 সেকেন্ড, আর আমাদের টি কত দেওয়া, টি দেওয়া হচ্ছে 90 সেকেন্ড, রাইট। আর এই ক্ষেত্রে যদি তুমি নোটিস করো যে আমাদের এল কত দেওয়া, সেটা দেওয়া হচ্ছে 20 সেন্টিমিটার। এবার কি বের করতে বলেছে, বলেছে জি এর পরিমাপে ত্রুটি বের করতে। তাহলে দেখো আমাদের যে টি, টি সমান সমান তো এটা দেওয়া, কিন্তু আমাদেরকে কি বের করতে হবে, জি বের করতে হবে। তাহলে এক কাজ করি, আমি এখান থেকে ডিরেক্টলি উভয় পক্ষে স্কোয়ার করেই লিখছি, তাহলে বাদিকে স্কোয়ার করলে কি হবে, টি এর স্কোয়ার, ডান দিকে হয়ে যাবে 4 পাই স্কোয়ার ইন্টু এল বাই জি। কেন এল বাই জি হলো, কারণ স্কোয়ার করে দিয়েছি, রুটটা উঠে গেল। তাহলে এখান থেকে যদি জি বের করি, যদি জি বের করি সেটা কত আসবে, সেটা আসবে 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার, তাই তো। এটা আমাদের চলে আসবে হচ্ছে জি। এবার আমি কি করতে চাই, জি এর ত্রুটি বের করতে চাই। নাও ইফ আই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য ত্রুটি অফ জি, তাহলে আমি কি লিখবো, আমি এই ক্ষেত্রে লিখবো হচ্ছে যে আমাদের ডেল্টা জি বাই জি সেটা সমান সমান কত হবে, দেখো 4 পাই স্কোয়ার, সেটার উপর তো নির্ভর করবে না, এল আর টি এর উপর নির্ভর করবে। এবার এল এর তো কোনো কিছু পাওয়ার নেই, তাহলে আমি কি লিখছি, তাহলে আমি লিখছি ডেল্টা এল বাই এল, টি এর কি ছিল, পাওয়ার ছিল 2, তাহলে প্লাস 2 ইন্টু ডেল্টা টি বাই টি। তাহলে এবার দেখো ডেল্টা এল কত ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের 0.1, আর এল ছিল হচ্ছে 20, প্লাস ডেল্টা টি কত ছিল, আচ্ছা 2 ইন্টু ডেল্টা টি ছিল হচ্ছে 1, আর আমাদের টি কত ছিল, টি ছিল হচ্ছে 90। তাহলে এবার এটাকে যদি হিসাব করি, এই পয়েন্টটাকে তুলে দিলে এখানে একটা শূন্য চলে আসছে, এই 2 দিয়ে এটাকে কাটলে আসছে 45, তার মানে এখানে কত আসছে 1/200, এখানে 1/45, 200 আর 45, 200 আর 45-এর যদি লসাগু করি সেটা কত হবে, সেটা হবে হচ্ছে এলসিএম আসবে 1800, তাই তো। তাহলে এবার 200 দিয়ে কাটলে এটা 9, প্লাস আমাদের এখানে কত হবে 45 দিয়ে এটা 40 হয়ে যাবে, তাই না। আর তাহলে এটা কত আসছে, তাহলে এটা আসছে 49/1800,
1800, 49/1800 হয়ে যাচ্ছে। এবার তাহলে এটা যদি 49/1800 হয়, এবার খুব সিম্পল বোঝো যে আমাদের কি করতে হয়, পার্সেন্টেজ এরর। তাহলে এটাকে আমি কি করব, এটাকে আমি 100% দিয়ে গুণ করব। তাহলে দুটা জিরো কেটে গেল, তার মানে 49/18। 49/18, কিন্তু আমরা তো সব পূর্ণ সংখ্যায় দেখতে পাচ্ছি, তার মানে ওরা কি করেছে, রাউন্ড অফ করে দিয়েছে। এবার দেখো 3 18তে হয় 54, তার মানে এক্ষেত্রে 49/18 সেটা আমাদের 3-এর কাছাকাছি হবে, তার মানে অপশন বি হয়ে যাবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, চল নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 33 তে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 33 তে কি বলেছে, একজন ছাত্র একটি সরল দোলকের 100টি পূর্ণ দোলনের প্রয়োজনীয় সময় 4বার পরিমাপ করলো। আচ্ছা, একজন ছাত্র 4বার পরিমাপ করছে। প্রথম পরিমাপে পাচ্ছে 90, 91, 95, 92। যে ঘড়িটির সাহায্যে সে পরিমাপ করে সেটি ন্যূনতম 1 সেকেন্ড সময় প্রদর্শন করে। তার মানে দেখো ঘড়িটা যেটা ব্যবহার করেছে সেটা মিনিমাম কত ভ্যালু মাপতে পারে, 1 সেকেন্ড। তার মানে ও কি করতে পারবে, তার মানে ভাবো ও চাইলে 1 সেকেন্ড মাপতে পারবে, 2 সেকেন্ড মাপতে পারবে, 3 সেকেন্ড মাপতে পারবে, কিন্তু এদের মাঝামাঝি কোনো ভ্যালু কি মাপতে পারবে না। এদের মাঝামাঝি কোনো ভ্যালু কিন্তু মাপতে পারবে না, কারণ ঘড়িটার সেটা ক্যাপাসিটিই নেই, তাই না। ওর মিনিমাম কত মাপতে পারে, 1 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডের পূর্ণ সংখ্যায় মাপতে পারবে। আচ্ছা, এবার তাহলে তুমি এক কাজ করো, তোমাকে কি বের করতে বলেছে, তোমাদের গড় সময় কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে তুমি সবার ফার্স্টে তুমি এই ক্ষেত্রে এদের গড় মানটা কত হচ্ছে সেটা বের করে নাও। তাহলে এদের গড় মান যদি বের করি, দেখো আমাদের এক্ষেত্রে 4টা 90 মানে 360, আর এদিকে 61, 366, 368, তাই তো। তাহলে আমাদের 368 আসছে, তাকে 4 দিয়ে ডিভাইড করলে আমাদের যে অ্যাভারেজ ভ্যালু আসবে সেটা আসবে হচ্ছে 92, রাইট। আমাদের অ্যাভারেজ ভ্যালু কত আসবে, অ্যাভারেজ ভ্যালু আসবে হচ্ছে 92, এন্ড তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা অপশনের মধ্যে আমাদের অ্যাভারেজ ভ্যালু 92 দেওয়া আছে। এবার এরারটা কতখানি হবে সেটা হচ্ছে ক্যালকুলেট করার ব্যাপার। তাহলে তুমি প্রথম ক্ষেত্রে যদি এরার দেখো, প্রথম ক্ষেত্রে এরার কতখানি হচ্ছে, প্রথম ক্ষেত্রে যদি তুমি এরার দেখো সেটা হচ্ছে তোমার 92 মাইনাস কত, 92 - 90, তার মানে 2। পরের ক্ষেত্রে যদি আমি এরার দেখি 92 - 91, তার মানে 1। তারপরের ক্ষেত্রে যদি দেখি সেটা হচ্ছে -3, এন্ড তারপরের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে সেই ক্ষেত্রে সেটা কত হচ্ছে, আমাদের 92 মাইনাস, এক্ষেত্রে আমাদের 0, ও সরি, এক্ষেত্রে আমাদের সমস্ত প্লাস নেব না, আমি মড দিয়ে নিচ্ছি। তাহলে এটা 3 আর এটা হচ্ছে 0, তাই তো। তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে, আমাদের এরার গুলো এত এত হচ্ছে, যে আমাদের এই ক্ষেত্রে এরার গুলো আমরা পাচ্ছি এত এত। তাহলে আমি এই এরার গুলোর যদি গড় বের করি সেটা কত হবে, সেটা হবে আমাদের 2 আর 1 3, 3 আর 3 6, 6। আর এক্ষেত্রে 0 তো আমার ক্যালকুলেট করার কোনো ব্যাপার নেই, তাহলে 6, এবং কতবার মেজার করেছিলাম, 4বার, তার মানে 6/4, তার মানে কত আসবে, তার মানে আসবে 1.5। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে যে এই যেখানে দেখো এই 1.8 দিয়েছে বা কিছু, সেটা তো কোনোভাবেই হবে না, কারণ আমাদের যে স্কেলটা সে কি করতে পারে, সে তো আমাদের 1 সেকেন্ডের গুণিতক হিসেবে মাপবে, কারণ ঘড়িটাই এমন ব্যবহার করা হয়েছে যার মিনিমাম মেজারিং ভ্যালু হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে 1.5ও মাপতে পারবে না। তার মানে তোমাকে কি করতে হবে, এটাকে রাউন্ড অফ করতে হবে। এবার 1.5 কে যদি রাউন্ড অফ করো সেটা কত আসবে, 2। তার মানে তোমার কারেক্ট আনসার কি হয়ে যাবে, 92 ± 2 সেকেন্ড। ওকে, বোঝা গেল। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমরা সলভ করে নিলাম, এটা জেইই মেন্স 2016 সালে প্রশ্নটা এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, একটি ভার্নিয়ার ক্যালিপার্স 50 অংশাঙ্কন মূল স্কেলের 49টি অংশাঙ্কনের সমান দ্বারা একটি ছাত্র কোনো একটি পাটাতনের বেধ মাপছে। একটা ছাত্র কোনো একটা পাটাতনের বেধ মাপছে, তার জন্য সে একটা ভার্নিয়ার ক্যালিপার্স ব্যবহার করেছে, এবং কি বলেছে যে আমাদের ভার্নিয়ার স্কেলের 50টা ঘর মেইন স্কেলের 49টা ঘরের সাথে সমান। তাহলে এখানে যদি আমি এক কাজ করি, আমি যদি ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার চেষ্টা করি, সেটা কি আসবে, সেটা তার মানে আমাদের 1/50 এত মেইন স্কেল ডিভিশনের সাথে সমান আসবে। তার কারণ কি, তার কারণ 50টা ভার্নিয়ার স্কেল ডিভিশন 49টা মেইন স্কেল ডিভিশনের সঙ্গে সমান। তাহলে তুমি যদি একটা মেইন স্কেল ডিভিশন থেকে একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন মাইনাস করো, তাহলে তুমি কি 1/50টা মেইন স্কেল ডিভিশন পেয়ে যাবে। এবার কি বলেছে, এবার বলেছে যে দেখা গেল আমাদের যে ভার্নিয়ারের শূন্য দাগটি, ভার্নিয়ার স্কেলের যে শূন্য দাগটা রয়েছে সেটা মূল স্কেলের 7 এবং 7.05 এদের মাঝে রয়েছে। আচ্ছা, যদি এদের মাঝে থাকে তার মানে কি, তার মানে তোমার এই ক্ষেত্রে এদের মাঝখানে আর কোনো দাগ নেই। এদের মাঝখানে যদি আর কোনো দাগ থাকতো তাহলে তোমাকে বলতো আচ্ছা এর মাঝখানেও কিছু একটা রয়েছে, কিন্তু বলেছে যেই দাগটা তার সেটা এর ঠিক মাঝামাঝি কোথাও একটা রয়েছে, তার মানে এদের মাঝখানে কোনো একটা দাগ নেই। তার মানে মূল স্কেলের ন্যূনতম ঘর কত, এটার থেকে এটার ডিফারেন্স, তার মানে হচ্ছে
0.05 সেন্টিমিটার, আমাদের যে মেইন স্কেলটা সেই মেইন স্কেলটা সব থেকে ছোট ঘরগুলো কত কত দূরত্বে রয়েছে, 0.05 সেন্টিমিটার দূরত্বে রয়েছে, তাই তো? এবার কি বললো, এবার বললো যে আমাদের ভার্নিয়ারের 23তম দাগটি সঠিকভাবে মূল স্কেলের পরির সঙ্গে মিলে যায়। আমাদের তার মানে কোইনসাইড করছে কত নাম্বার ঘর, ভার্নিয়ার স্কেলের 23তম ঘর গিয়ে মেইন স্কেলের কোনো একটা দাগের সঙ্গে কোইনসাইড করছে। তাহলে আমাদেরকে রিডিংটা বের করতে বলেছে, খুব সিম্পল। দেখো এই ক্ষেত্রে যেহেতু 7 সেন্টিমিটার এবং 7.05 সেন্টিমিটারের মাঝামাঝি কোথাও একটা ছিল, তার মানে 7.05 সেন্টিমিটারকে তো পার করে চলে যায়নি, তার মানে আমরা মেইন স্কেল রিডিং কাকে নেব, 7 সেন্টিমিটার। এবং এখান থেকে আমি যদি এক কাজ করি, আমি তো পেয়ে গেলাম একটা ঘরের মাপ কত, তাহলে এখান থেকে 1/50 ইন্টু 0.05 এত সেন্টিমিটার, এটা হয়ে যাবে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এবার এটা যদি ভার্নিয়ার কনস্ট্যান্ট হয় তাহলে এখান থেকে হিসাব করলে কত আসবে, দেখো 0.05, তুমি যদি এইভাবেও হিসাব করো, পয়েন্টটা তুলে দিয়ে এখানে নিচে 100 লিখলে, এবার তাহলে 5 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 10, তার মানে 1/1000, 1/1000 মানে কি 0.001 সেন্টিমিটার। এটা তোমার কি আসছে, এটা তোমার আসছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এবার এটা যদি তোমার ভার্নিয়ার কনস্ট্যান্ট আসে, কতগুলো ভার্নিয়ার ঘর গিয়ে মিলেছে, 23টা, তাহলে 23টা ঘর মানে কি 0.023 এত সেন্টিমিটার হবে। এবং 7টা মেইন স্কেলে তো 7 ঘর আগেই চলে গেছিল, তার মানে 7.023, তাই না? তার মানে 7 পয়েন্ট, হ্যাঁ, অপশন সি 7.023 এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 34 তাহলে আমরা কমপ্লিট করে নিলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 35 এ। 35 তে একদম সোজা প্রশ্ন দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এই সংখ্যাটায় আমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত রয়েছে। দেখো স্টার্ট হচ্ছে একটা নন জিরো সংখ্যা দিয়ে, এন্ড হচ্ছে একটা নন জিরো সংখ্যা দিয়ে, তার মানে মাঝখানে যত জিরো থাকুক, যা ইচ্ছা থাকুক, সবাইকে গুনতে হবে। তাহলে 1 2 3 4 5, তাহলে কতগুলো আমাদের এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রয়েছে, অপশন সি দ্যাট ইজ 5টি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে, বলেছে দুটি রোধকের রোধের মান R1 সমান সমান এত এবং R2 সমান সমান এত। আচ্ছা, দুটো রোধক রয়েছে, তাদের রোধের মানগুলো দিয়েছে এত। রোধ দুটিকে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের শতকরা পরিবর্তনের মান কত হবে? তাহলে এটা যদি আমরা হিসাব করি, দেখো R1 এবং R2 তাদেরকে আমরা কি করেছি, সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি। দুটো রোধকে যখন আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি, দেখো ক্লাস 10-এ তোমরা পড়েছিলে, দুটো রোধকে যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি, তাদের তুল্য রোধের মান কত আসে, সেটা আসে আরপি সমান সমান R1 R2 বাই R1 প্লাস R2। এটা তোমরা ক্লাস 10-এ পড়েছিলে মনে করো। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসাও, R1 এর মান কোনটা, এটা নেবে কিন্তু, আর এটা নেবে, ঠিক আছে, বাকিটা তো ত্রুটির ব্যাপার বুঝিয়েছে। তাহলে এখানে 10 ইন্টু 15 বাই 10 প্লাস 15 মানে 25, তাহলে ওপরে গুণ করলে 150 আসবে, 150কে 25 দিয়ে ভাগ করলে সেটা চলে আসবে 6। তার মানে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত আসছে, 6 ওহম। কিন্তু এবার আমাকে ত্রুটি বের করতে হবে, তাহলে ত্রুটি যদি বের করি, দেখো এখানে ত্রুটি বের করার জন্য আমি কি ফর্মুলা ইউজ করছি, আমি এটাকেই না একটু খুলে লিখছি, যে আমাদের অ্যাকচুয়ালিতে কি হয়, 1/rp সেটা সমান সমান 1/r1 প্লাস 1/r2, তাই তো? এটা হয় হচ্ছে ফর্মুলা। এবার ত্রুটি বের করব মানে কি, আমি ডেল্টা আর বাই আর বের করব, ডেল্টা আর বাই আর। তাহলে সেই ডেল্টা আর কে আমি তো চাইলে ডিআরও লিখতে পারি, তাহলে এখানে না আমি কি করছি বলতো, ডেরিভেটিভ করে দিচ্ছি। তাহলে এবার ডেরিভেটিভ করলে একটা জিনিস বোঝো, যে ওয়াই সেটা সমান সমান যদি 1/x হয়, তাহলে তুমি যদি ডিওয়াই ডিএক্স মানে ডেরিভেটিভ বের করো, সেটা আসে হচ্ছে -1/x²। তাহলে আমাদের প্রশ্নটায় কি পেয়েছিলাম আমরা, আমাদের কাছে কি কি ছিল, আমাদের কাছে ছিল 1/rp সেটা সমান সমান 1/r1 প্লাস 1/r2। এবার এদেরকে যদি আমি এক কাজ করি, আমি যদি এদের ডিফারেন্সিয়াল নিই, তাহলে সেই ক্ষেত্রে কত আসবে বলতো, এটা আসবে মাইনাস ডেল্টা আর বাই আরপি স্কোয়ার, ঠিক আছে, সেটা সমান সমান কত হয়, মাইনাস ডেল্টা আর1 বাই, এটা আরপি লিখতে পারো, আর1 বাই R1 স্কোয়ার মাইনাস আমাদের ডেল্টা R2 বাই R2 স্কোয়ার, এটা আমাদের চলে আসবে। এবার এই ভ্যালুগুলো দেখো আমরা সব জানি, এবার দেখো মাইনাস গুলো তো সব সাইড থেকে কেটেই যাবে, তাই না, মাইনাস গুলো সব সাইড থেকে কেটে যাবে। তাহলে পরের লাইনে আমি কি লিখতে পারি, তাই আমি লিখতে পারি যে আমাদের সমান্তরাল সমবায়ের রোধের যে ত্রুটিটা আসছে, সেটা কত আসছে, ডিআরপি সেটা সমান সমান আরপি স্কোয়ার ইন্টু এখানে ডি আর ওয়ান কত ছিল গো, ডি আর ওয়ান দেখো 0.5, আর আর ওয়ান এর যদি স্কোয়ার করি সেটা হয়ে যাবে 100, তার মানে আমাদের 0.5 এটার স্কোয়ার করলে 100,
প্লাস এখানে ডি আর টু কত, ডি আর টু সেটা হচ্ছে 0.5, আর এখানে আর টু কত 15, 15 স্কোয়ার করলে কত হবে, 15 স্কোয়ার করলে 225, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে কত আসছে, এখান থেকে আমাদের আসছে হচ্ছে এক্ষেত্রে 0.5 বাই 225। আর এখানে আরপি স্কোয়ারটা তুমি বসিয়ে দাও, আরপি কত এসেছিল আমাদের 6 এসেছিল, তাহলে তার স্কোয়ার করলে 36। তাহলে এবার এটা যদি হিসাব করো তাহলে তুমি পেয়ে যাবে। তাহলে এটা হিসাব করে নিয়ে তোমরা একবার কমেন্ট সেকশনে লিখবে যে কত উত্তর আসছে। আমি এই ক্যালকুলেশন আর করছি না, ক্যালকুলেশন তো তোমরা করতেই পারবে, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 37-এ চলে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 37 সেটাতে কি বলেছে, বলেছে যে একটি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি হচ্ছে 2%, তাহলে চাকতিটির ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি কত? এটা আশা করছি তোমরা করে নিতে পারবে, কারণ আমাদের একটা ক্ষেত্রফলের ফর্মুলা কত হয়, বৃত্তাকার চাকতি তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তার মানে আমি যদি লিখি যে ডেল্টা এ বাই এ সেটা কত হবে, হয়ে গেল, চলো লিখেই দিই। তাহলে 2 ইন্টু ডেল্টা আর বাই আর। এবার ডেল্টা আর বাই আর কত, 2% দেওয়া, তাহলে এক্ষেত্রে 2 ইন্টু 2%, তার মানে হচ্ছে 4%। একদম সোজা প্রশ্ন, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি দিয়েছে, নেক্সট কোয়েশ্চেন দিয়েছে যে এত এবং এত সংখ্যা দুটির যোগফলে কতগুলি সার্থক অঙ্ক রয়েছে। এবং এই প্রশ্নটা দেখো কেন প্রত্যেকটা সলিউশন তোমাদের করা এবং ভালো করে বোঝা ইম্পর্টেন্ট। যতদূর আমি দেখছিলাম এই প্রশ্নটায় হয়তো বইয়ের উত্তরটা ভুল রয়েছে, একবার নোটিস করো যে আমাদের 9.8 আর কি করব 15.298 এদেরকে যদি যোগ করি, তাহলে যোগ করলে কত আসবে, এখানে আসছে 8, এখানে আসছে 9, এখানে হয়ে যাচ্ছে 0, হাতে থাকছে 1, 14 আর 1 15, 15.098 এটা আসছে। এবার এখানে আমাদের কিন্তু সার্থক অঙ্ক মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ধরে নিয়ে যোগটা করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমাদের বইয়ের হিসেবে কি দেওয়া, যে আমাদের যে এই যোগফল সেখানে এই দেখো অপশন ডি মানে 5টা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু নয়, অ্যাকচুয়ালি এটা ভুল হয়ে গেল। কারণ যোগের নিয়ম কি, যোগের নিয়ম হচ্ছে তুমি যখন এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এবং রাউন্ড অফকে মাথায় রেখে যোগ করছো তখন তোমাকে কি করতে হবে, যাদেরকে যোগ করছো তার মধ্যে থেকে যেখানে ন্যূনতম কি থাকবে, মিনিমাম দশমিক ঘর থাকবে, তোমাকে রেজাল্টটাও কিন্তু ততগুলোতেই লিখতে হবে। তো তুমি দেখো এখানে একটা দশমিক ঘর, এখানে 3টে দশমিক ঘর, তাহলে তোমার রেজাল্টটা কি একটা দশমিক ঘরে লেখা উচিত ছিল। তার মানে এটা অ্যাকচুয়ালি কি আসতো, এটা অ্যাকচুয়ালি তার মানে আসতো 15.1। যদি আমি রাউন্ড অফ করতাম তাহলে 15.1 এটা হতো আমাদের কারেক্ট আনসার। তাহলে 15.1 এ আমাদের কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রয়েছে, সেটা কিন্তু অপশন বি মানে 3 হবে হচ্ছে কারেক্ট আনসার। বলো বুঝতে পারলে সবাই? তাহলে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে হচ্ছে অপশন বি। নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 39-এ। কোয়েশ্চেন নাম্বার 39-এ কি দিয়েছে, নিম্নোক্ত ভৌত রাশিগুলির মধ্যে কোন দুটি মাত্রাগতভাবে অনুরূপ। তো এখানে আমরা যদি নোটিস করি আমাদের কোন দুটো মাত্রাগতভাবে অনুরূপ সেটা কিন্তু আমাদেরকে বের করতে বলেছে। এখানে কোনটা মাত্রাগতভাবে অনুরূপ সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো এটা সোজা কোয়েশ্চেন, এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি যে তোমরা প্রত্যেকটার মাত্রা বের করবে, মাত্রা বের করে নিয়ে দেখবে যে কোন দুটোর মাত্রা সেম হচ্ছে। এখানে আমার করানোর মতো বা তোমাদের নতুন করে বোঝানোর মতো কোনো কিছু নেই। তো এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করে আমাদেরকে কমেন্টে উত্তরটা জানাবে। নেক্সট কি দিয়েছে, কোন কণার ভর ও দ্রুতি পরিমাপের ত্রুটি 1% এবং 0.1% এবং 0.2%, তাহলে গতিশক্তি পরিমাপের ত্রুটি কত হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে, আমাদের এক্ষেত্রে ভর পরিমাপের ত্রুটি দেওয়া আছে এবং আমাদের দ্রুতি পরিমাপের ত্রুটি দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, গতিশক্তি ই সেটা সমান সমান হয় হাফ mv স্কোয়ার। তাহলে আমি যদি লিখি যে ডেল্টা ই বাই ই, হাফের তো কোনো সিগনিফিকেন্স নেই এখানে ত্রুটি বের করাতে, তাহলে ডেল্টা এম বাই এম প্লাস 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি। এবার তাহলে তুমি একবারে পার্সেন্টেজ ত্রুটি বের করো, ডেল্টা এম বাই এম এর পার্সেন্টেজ ত্রুটি কত, সেটা হচ্ছে 0.1%, আর এখান থেকে 2 ইন্টু 0.2% মানে 0.4%, দুটোকে যোগ করে দিলে 0.5%। দ্যাট ইজ অপশন সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। নেক্সট আমাদের দিয়েছে এই কোয়েশ্চেনটা, এখানে কি বলেছে, বলেছে যে এ দেওয়া আছে এত, বি দেওয়া আছে এত, তবে সার্থক অঙ্ক বিবেচনা করে মানে আমাদের যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সেটাকে বিবেচনা করলে এ প্লাস বি এর ভ্যালু কত হবে। সিম্পল তুমি এ আর বি যদি যোগ করো তাহলে দেখো কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 12.51 না, এ প্লাস বি এর ভ্যালু। এবার তোমাকে কি করতে হবে, যেহেতু যোগ করেছো তোমার যেখানে মিনিমাম ডেসিমাল প্লেস ছিল ততগুলোতে লিখতে হবে। মিনিমাম ডেসিমাল প্লেস কোথায় ছিল, এখানে। তার মানে এখানে কটা ডেসিমাল প্লেস ছিল, একটা, তাহলে একটা ডেসিমাল প্লেসে লিখতে হবে, তার মানে কত হবে 12.5। কারেক্ট আনসার কি হবে, কারেক্ট আনসার হয়ে যাবে 12.
12.5। কোয়েশ্চেন নাম্বার 41 ইজ ডান অ্যান্ড ডাস্টেড। নেক্সট, আমাদের এই সংখ্যাটিতে কতগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রয়েছে। দেখো, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কোথা থেকে কাউন্ট করা স্টার্ট করতে হয়? প্রথম নন জিরো থেকে। তার মানে এখান থেকে কাউন্ট করা স্টার্ট করবে, এবং যেহেতু দশমিক সংখ্যা লাস্টের জিরোগুলো আমাকে কাউন্ট করতে হবে, তাহলে এই চারটা হয়ে যাবে হচ্ছে আমাদের এক্ষেত্রে কি, এই চারটা হয়ে যাবে হচ্ছে আমাদের এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তাহলে আমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা রয়েছে? চারটা। নেক্সট এই প্রশ্নটার মধ্যে আমাদেরকে কি বলেছে? এই প্রশ্নে আমাদের দেওয়া আছে যে এরকম একটা সমীকরণ দেওয়া আছে, ওকে, এবং এখানে দেখো এবিসিডির যে ত্রুটিগুলো, সেই এবিসিডির ত্রুটিগুলো যথাক্রমে কত কত হবে সেটা দেওয়া আছে। তাহলে এই যে এক্স আমাদের রাশিটা দেওয়া ছিল, সেই এক্স রাশিটার ত্রুটি কত হচ্ছে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা ফর্মুলা যদি বসাই, তাহলে আমরা কি লিখতে পারবো? এখানেই ধরো করছি, তাহলে আমি ডেল্টা এক্স বাই এক্স, কি করতে হয়? আমাদের পাওয়ার গুলো ত্রুটির সঙ্গে গুণ হয়। তাহলে 2 এর পাওয়ারে কত আছে? 2। তাহলে 2 এর সাথে এর ত্রুটি কত? 3%। 3%, পার্সেন্টটা ধরে একবারে বাইরে লিখে দিব, ঠিক আছে, এখানে কনফিউজ হবে নাহলে। প্লাস বি এর পাওয়ারে কত আছে? 3 ইন্টু বি এর ত্রুটি দিয়েছে 1%, প্লাস সি এর পাওয়ারে কত আছে? কিছু নেই, তার মানে 1 ইন্টু সি এর ত্রুটি কত দিয়েছে? সি এর ত্রুটি দিয়েছে 2%, তাহলে 2%, প্লাস ডি এর পাওয়ার কত আছে? দেখো ডি এর আছে রুট। রুট মানে কি? পাওয়ার হচ্ছে হাফ, পাওয়ার হচ্ছে হাফ ইন্টু ডি এর ত্রুটি কত দেওয়া? 4%। তাহলে এটা তোমাকে জাস্ট হিসাব করতে হবে, এটা যদি হিসাব করো তাহলেই হয়ে যাবে কাজ। তাহলে এটা হিসাব করো, দেখো এখানে এটা হয়ে যাচ্ছে 6, এটা হয়ে যাচ্ছে 3, 6 আর 3 9, 9 আর 2 11, 11 আর এটা হয়ে যাবে 2, তার মানে 13% হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমাদের কারেক্ট আনসার কত হয়ে যাচ্ছে? 13%। তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 43 হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 44 এ। 44 এর যে কোয়েশ্চেনটা, সেটা আমি তোমাদের সুবিধার্থে একটু লিখে রেখেছি। দেখো বলেছে নিচের কোন জোড়া দুটির মাত্রা একই নয়? পরীক্ষার সময় খুব সাবধানে থাকবে, তার কারণ কি বলতো, এরকম টাইপের প্রশ্নগুলো যখন আসবে তোমরা অনেকেই কি দেখবে? একইটা দেখবে, নয়টা আর দেখবে না। এবার তোমাকে যেহেতু একই নয় বের করতে বলেছে, তার মানে তিনটা অপশন কি থাকবে? এমন থাকবে যেখানে মাত্রাগুলো একই, একটাই অপশন থাকবে যেখানে মাত্রা একই নয়। তাহলে তুমি যদি তাড়াহুড়োতে একই দেখো, তাহলে তুমি মানে যে তিনটা অপশন তো সেখান থেকে পেয়ে যাবে না, তার মধ্যে থেকে যে কোনো একটা করে চলে আসবে, কিন্তু আলটিমেটলি ভুল হয়ে যাবে। তাই খুব সাবধানে থাকবে। দেখো প্রথম অপশনটা কি বলেছে? কৌণিক ভরবেগ এবং প্ল্যাঙ্কের ধ্রুবক। তো কৌণিক ভরবেগ এবং প্ল্যাঙ্কের ধ্রুবক দুজনেরই মাত্রা হয় হচ্ছে এটা। নেক্সট অপশনে কি বলেছে? জাড্য ভ্রামক এবং বলের ভ্রামক। এই সবগুলো টার্ম সম্পর্কে তোমরা আস্তে আস্তে শিখবে। ইভেন জাড্য ভ্রামক, বল ভ্রামক, এগুলো তো তোমরা সেমেস্টার 1-এই শিখবে, ঠিক আছে? দেখো জাড্য ভ্রামকের মাত্রা হয় হচ্ছে এটা, এবং আমাদের যে বলের ভ্রামক সেটার মাত্রা হয় হচ্ছে এটা। তাহলে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে জাড্য ভ্রামক এবং বলের ভ্রামক তাদের মাত্রা কিন্তু আলাদা আলাদা হয়, তার মানে এদের মাত্রা একই নয়। কার্য এবং টর্ক দুজনেরই মাত্রা সেম হয়। আর এক্ষেত্রে আমরা যদি দেখি যে বলের ঘাত এবং ভরবেগ, তারও মাত্রা কি হয়? সেম হয়, কারণ নিউটনের গতিসূত্র অধ্যায় পড়েছো। বলের ঘাত কি হয়? ভরবেগের পরিবর্তনের সাথে সমান। তাহলে এক্ষেত্রে ভরবেগের পরিবর্তন, সেটা যদি কি হয়? ভরবেগের পরিবর্তন তো ভরবেগই হবে, সেটা যদি বলের ঘাতের সাথে সমান হয়, তার মানে দুজনের মাত্রা নিশ্চয়ই সেম হবে, তাই না? তাহলে এখান থেকে এটা আমরা করে ফেললাম। কোয়েশ্চেন নাম্বার 45-এ যাওয়া যাক। প্ল্যাঙ্কের ধ্রুবকের অনুরূপ মাত্রা বিশিষ্ট রাশিটি হলো, এক্ষুনি দেখলাম প্ল্যাঙ্কের ধ্রুবক আর কৌণিক ভরবেগের মাত্রা কি হয়? সেম হয়, তাই না? তাহলে কোয়েশ্চেন নাম্বার এটার উত্তর কি হয়ে যাচ্ছে? এটার উত্তর হয়ে যাচ্ছে কৌণিক ভরবেগ। নেক্সট আমরা চলে যাচ্ছি 46-এ। তার আগে আরো একটা বিষয় বলে দিই, যে তোমরা যারা যারা ক্লাস 11-এর একদম বেস্ট গাইডেন্স চাচ্ছ না, যে সমস্ত কিছু বুঝে বুঝে ভালো করে পড়বো, তাদের জন্য কিন্তু আমাদের এই ইগনাইট ব্যাচ রয়েছে। যারা এখনো ভর্তি হওনি, তোমরা কিন্তু অ্যাপ ডাউনলোড করে অ্যাডমিশন নিতে পারো। নেক্সট আমাদের এই প্রশ্নটা দেখো, এখানে আমি তোমাদেরকে একটা খুব ভালো জিনিস শেখাবো। এরকম ভাবে যদি তোমরা সলভ করতে পারো পরীক্ষায়, অনেক সহজে করতে পারবে। যদিও এই প্রশ্নের একটু টাইপিং মিস্টেক রয়েছে। বলেছে আলোর বেগ সি, অভিকর্ষজ ত্বরণ ক্যাপিটাল জি হয় না, অভিকর্ষজ ত্বরণ হয় হচ্ছে স্মল জি, চাপ পি কে মূল একক ধরা হলো, তাহলে মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি, মহাকর্ষীয় ধ্রুবক হয় হচ্ছে ক্যাপিটাল জি, এর মাত্রা কত হবে? তাহলে দেখো অপশন গুলোতেও কিন্তু এগুলো সব স্মল জি হবে, তাই না? ক্যাপিটাল জি এর মাত্রা তো আমাদেরকে বের করতেই বলেছে, তাহলে সেটা কি করে আসবে? অপশন গুলোতেও এটা কি হবে? সব স্মল জি হবে। এখানে কোয়েশ্চেনটা একটু মানে প্রিন্টিং মিস্টেক রয়েছে, ঠিক আছে? এবার তাহলে দেখো কিভাবে বের হবে। আমি সবার জন্য মাত্রাগুলো লিখে দিয়েছি। আমাদের কি কি আছে? বেগ, বেগ আলোর বেগ হোক আর যার বেগ হোক একই হবে মাত্রা।
ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ হোক আর যেই ত্বরণই হোক, এটাই হবে মাত্রা। চাপের মাত্রা লিখে দিয়েছে এবং সার্বজনীন মহাকর্ষী ধ্রুবক সেটা তো একটু আগে আমরা বের করলাম একটা প্রশ্নে, তাহলে সেটার মাত্রা আমি লিখে দিয়েছি। এবার তোমাকে বের করতে বলেছে এটার মাত্রা এদের সাপেক্ষে। খুব স্মার্টলি যদি তুমি একটু চিন্তা ভাবনা করো দেখো তাহলেই পেয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ এই যে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক সেটার মাত্রায় কিন্তু আমাদের কি থাকে, ভরের যে রাশিটা সেটা থাকে, এবং ভরের রাশিটার মাত্রায় কি থাকে, -1 থাকে। এবার তুমি দেখতে পাচ্ছ যে এই ক্ষেত্রে সি এবং জি কারোর মধ্যেই তো ভর রাশিটা নেই, তাহলে আমাকে এটার মধ্যে যদি ভর রাশিটা আনতে হয় কার উপর নির্ভরশীল, একমাত্র চাপের উপর নির্ভরশীল। আবার তুমি দেখতে পাচ্ছ চাপের মধ্যে যে ভরটা থাকে সেখানে মাত্রাটা তো 1, তার মানে এতটুকু শিওর যে চাপের রাশিটা নিচে থাকতে হবে, তাহলেই কি হবে, তাহলেই যে এর ভরটা সেটা ওপরে গিয়ে মাইনাস হতে পারবে। এবার আরো একটা বোঝার বিষয় যে আমাদের এক্ষেত্রে ভরের পাওয়ারে কত আছে, -1, কিন্তু তুমি যদি চাপের স্কোয়ার করে দাও বাকি কোথাও যেহেতু আর ভর নেই, কাটাকুটির তো কোনো ব্যাপার নেই, তাহলে এখানকার পাওয়ারটা কি 2 হয়ে গিয়ে ওপরে গিয়ে -2 হবে, মিলতে পারবে না। তার মানে তোমাকে এতটুকু শিওর যে তোমাকে চাপটা নিচে থাকতে হবে যেইভাবেই থাকুক, এবং চাপের পাওয়ারে 1 থাকতে হবে যাতে সেটা ওপরে গিয়ে কি হতে পারে, চাপের পাওয়ার -1 হতে পারে। এবার তুমি অপশনগুলো দেখো, চাপের পাওয়ার -1 জাস্ট এক জায়গায় আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার। দেখো কত সুন্দর অ্যাপ্রোচ করে আমরা কোয়েশ্চেনটা সলভ করতে পারলাম, তোমরা বুঝলে কিনা কমেন্ট সেকশনে জানিও। ওকে, এবার নেক্সট বলেছে আমাদের 1/ε0 e² এর মাত্রা হবে। এই যে এই রাশিটা এটা তোমরা ক্লাস 12 গিয়ে পড়বে যে একটা তড়িৎ ক্ষেত্রে শক্তি ঘনত্বের ফর্মুলা হয় হচ্ছে এটা। এবার শক্তি ঘনত্ব মানে কি, শক্তি বাই আয়তন, তাহলে শক্তি বাই আয়তনের মাত্রা বসলেই হবে। শক্তির মাত্রা কত, mL²T-2, আর আয়তনের মাত্রা L3, তাহলে কত আসবে, mL⁻⁻1 T⁻², তার মানে আমাদের অপশন সি সেটা হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 48 এ। কোয়েশ্চেন নাম্বার 48 এ কি বলেছে, ঘাত বলের মাত্রা বের করো। দেখো ঘাত বল হোক আর যেই বলই হোক, বলের মাত্রা সবসময় বলের মাত্রাই হবে, তাহলে বলের মাত্রা কত হয়, বলের মাত্রা হয় হচ্ছে mL⁻T-2। এখানে আমাদের কিন্তু যে অপশনগুলো দিয়েছে সেই অপশনগুলো একটু গন্ডগোল রয়েছে, ঠিক আছে। আমাদের ঘাত বল হোক বা যেইটাই হোক আমাদের এক্ষেত্রে কি হবে, আমাদের এক্ষেত্রে যে মাত্রা হবে সেটা বলের মাত্রার সাথেই সমান হবে, তাহলে সেটা কত হবে, mL⁻T-2, এটা হবে হচ্ছে বলের মাত্রা। এবার এখানে যে অপশনগুলো দিয়েছে সেটা দেখে আমার যেটা মনে হচ্ছে এখানে না কোয়েশ্চেনটা ওরা অন্য বলতে চেয়েছিল, ওরা বলতে চেয়েছিল যে বলের ঘাতের মাত্রা বের করো। বলের ঘাতের মাত্রা কত হবে, বলের ঘাত কত হয়, বলের ঘাত মানে ইম্পালস, ইম্পালস মানে কত হয়, ফোর্স ইনটু টাইম, তাহলে সেটা কত হবে, ফোর্সের মাত্রা মানে mL⁻T-2 ইনটু টাইমের মাত্রা t, তাহলে আলটিমেটলি কত আসবে, mL⁻1। দেখো সেটা ওরা অপশনে দিয়েছে, তার মানে হয়তো কোয়েশ্চেনটাতেই ওরা মিসপ্রিন্ট করেছে, কোয়েশ্চেনটা হয়তো এরকম দিতে চেয়েছিল যে বলের ঘাতের মাত্রা কত, কারণ ঘাত বল বলুক আর যেই বলই বলুক বলের মাত্রা সবসময় এটাই হবে, ঠিক আছে, বুঝে গেছো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 49। কোয়েশ্চেন নাম্বার 49 এ কি বলেছে, নিচের কোন জোড়াটির মাত্রা সমান, নিচের কোন জোড়াটির মাত্রা সমান। মাথায় রাখবে এক্ষেত্রে টর্ক এবং কার্য এদের মাত্রা কি হয়, সমান হয়। টর্ক মানে কি, টর্ক মানে হচ্ছে প্রযুক্ত বল তাদের মধ্যবর্তী লম্ব দূরত্বের গুণফল, তার মানে আলটিমেটলি বল ইনটু দূরত্ব হচ্ছে। আর কার্য কি হয়, প্রযুক্ত বল এবং সরণের গুণফল। এবার সরণও কি একটা দূরত্ব, তার মানে দুটাই বল ইনটু সরণ, বল ইনটু একটা নির্দিষ্ট দূরত্ব হচ্ছে, তাহলে এক্ষেত্রে দুজনেরই মাত্রা কি হবে, সমান হবে। লাস্ট কোয়েশ্চেন আজকের এই সেশনে, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 50। বলেছে একটি ভৌত রাশি পি এর নির্ভরশীলতা এই সমীকরণ দ্বারা প্রকাশিত হচ্ছে। তাহলে এখানে এই যে আলফা দেখতে পাচ্ছ, এই আলফার মাত্রা কত, দেখো আলফাটা কি আছে, ই এর পাওয়ারে, কোনো এক্সপোনেন্টের পাওয়ারে যেটা থাকে সেটার কোনো রকম কোনো মাত্রা থাকে না, তাহলে এক্সপোনেন্টের পাওয়ারে কত আছে, আলফা টি²। তাহলে এর যদি মাত্রা না থাকে এটা সমান সমান 1 হবে। তাহলে এখান থেকে যদি আমি এক কাজ করি, আলফা বের করি, সেটা 1/t² এর মাত্রা হবে। এবার 1/t² এর মাত্রা তাহলে কত হয়ে যাবে, t⁻²। তাহলে অপশন সি সেটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। আই হোপ সবার কাছে এই বিষয়টা ক্লিয়ার। তাহলে আজকের এই সেশনে আমরা কি করলাম, ক্লাস 11 এর সেমিস্টার 1 এর তোমাদের যে ছায়া প্রকাশনী বই সেখান থেকে কিন্তু আমরা বেশ কিছু কোয়েশ্চেন সলভ করলাম আমাদের ইউনিটস এন্ড ডাইমেনশন বা ভৌত রাশির পরিমাপ ও মাত্রা অধ্যায় থেকে। এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে।
তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যাতে আমরা তোমাদের জন্য এরকম ক্লাস রেগুলারলি নিয়ে আসতে পারি, তোমাদের সাপোর্ট কিন্তু একান্ত প্রয়োজনীয়। তাই চ্যানেলটিকে অবশ্যই নিজেদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে সবাই এই ক্লাসগুলো দেখতে পারে এবং তোমরাও আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করিও এবং আপকামিং ক্লাসগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। অল দ্য বেস্ট সবাইকে। থ্যাংক ইউ।